বুঝতে পারছি না লাইভটা স্টার্ট হয়েছে কিনা। আই থিঙ্ক স্টার্ট হয়েছে। কেউ এখনো দেখছে না, দেখলে আমি শুরু করতে পারবো। পার্বত্য কাপের লাইভ অনুষ্ঠানে নির্ধারিত সময়ে এসে গেছি। আমি লক্ষ্মী দিকে দেখতে পাচ্ছি। দিদি ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আমাকে? যদি একটু বলেন, আমাকে ঠিকঠাক দেখা এবং শোনা গেলে প্লিজ একটু মন্তব্য করে জানাবেন। ঠিকঠাক আমাকে দেখা এবং শোনা গেলে মন্তব্যতে জানাবেন যে আমাকে দেখা যাচ্ছে কি শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক। লাইভ শুরু করব, কিন্তু তার আগে আরও কিছু মানুষ আসুক। আমি লক্ষ্মীদিকে দেখছি। লক্ষ্মীদি, আমাকে যদি দেখা যায় একটু মন্তব্যে জানাবেন যে আমাকে শোনা এবং দেখা যাচ্ছে কিনা। পার্বত্য কাপের লাইভ অনুষ্ঠান 9:30, 9:33, 3 মিনিট অলরেডি অতিবাহিত। তো সবাই কোথায়? 9:30 লাইভ শুরু হওয়ার কথা, আমি উপস্থিত, বাকিরা কোথায়? লক্ষ্মীদি, আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কি? মাত্র একজন, 4 মিনিট একজন, তাড়াতাড়ি আসুন। অনুষ্ঠান শুরু করতে পারছি না, আপনারা নেই বলে। একা একা কি আর সাহিত্য আসর জমে? আপনাদের সবার উপস্থিতিকে চাইছি ভীষণভাবে। কে আছে বুঝতে পারছি না, কিন্তু যেই থাকুন একটু জানাবেন যে আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক।
রেজা ভাই সম্ভবত এসেছেন। রেজা ভাই একবার একটু জানাবেন যে আমাকে ঠিকঠাক শোনা এবং দেখা যাচ্ছে কিনা। প্লিজ একটু কমেন্টে বলবেন, মন্তব্য করে আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ধন্যবাদ রেজা ভাই, আপনি স্বাগত জানালেন। আমি অনেক বেশি খুশি দীর্ঘদিন বাদে এই সাহিত্য গ্রুপে পার্বত্য কাব্যে আমি আসতে পেরেছি। তবে আমি অপেক্ষা করছি আরও বন্ধুদের জন্য, আরও আমার সতীর্থদের জন্য। একটু প্লিজ জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা, বিকজ আমি সত্যি অনেক বেশি খুশি এবং সাথে একটু নার্ভাসও, বিকজ আমি বহু বছর পর আবার পার্বত্য কাব্যে লাইভে এলাম। হ্যাঁ, বহু বছর পরেই, আনুমানিক তাও হবে 1.5-2 বছর পর তো হবেই যে আমি লাইভে এলাম। তো আমি অনেক খুশি। আস্তে আস্তে সবাই আসতে চলেছে। তো নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যায় বলি। পার্বত্য কাব্যে আপনাদের সকলকে স্বাগতম এবং আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ প্রত্যেককে যারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং যারা যারা এসেছেন আমাকে দেখতে তাদেরকেও আমি অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। তো আমার সাহিত্য অনুষ্ঠান, সাহিত্য সন্ধ্যার যাত্রাটা শুরু করি। তো শুরু করার আগে আমি কটা কথা আমি বলতে চাই পার্বত্য কাব্যের বিষয়ে। আমি পার্বত্য কাব্যের সাথে একদম শুরুর লগ্ন থেকে রয়েছি। পার্বত্য কাব্যের সাথে যখন পার্বত্য কাব্য তৈরি হয় তার কিছু দিন বাদেই আমি পার্বত্য কাব্যের সাথে যুক্ত হই, এবং প্রথমে ছিলাম সদস্য, এবং তারপরে রেজা ভাইয়ের ভালোবাসা এবং তাদের কি বলবো আন্তরিক আহ্বানে আমি মডারেটরের দায়িত্ব হিসাবে বেশ কিছুদিন আমি পার্বত্য কাব্য ছিলাম, পালন করেছি। এবং তারপরে এখনও পার্বত্য কাব্যের সাথে আমার সেই পথ চলা এবং কি বলবো সাহিত্য রঞ্জিত একটা সুসম্পর্ক, একটা ভালোবাসার বন্ধনে জড়িয়ে গেছি। এবং পার্বত্য কাব্য আমাকে একটা পরিচিতি দিয়েছে। পার্বত্য কাব্য আমাকে অনেক সতীর্থদের দিয়েছে, অনেক দিদিদের দিয়েছে, অনেক আপুদের দিয়েছে, অনেক বন্ধু দিয়েছে, অনেক দাদাদের দিয়েছে, এবং এত ভালোবাসা আমি পার্বত্য কাব্য থেকে পেয়েছি যে সত্যি আমি আপ্লুত, আমি সত্যি করেই আপ্লুত। এবং বিশেষ করে আমি এখনও আমার মনে পড়ে যে একটা মুহূর্ত ছিল যখন প্যানেলে থাকতাম, মানে আমাদের সাহিত্য প্যানেল যে ছিল, যারা কর্মকর্তারা আমরা যারা ছিলাম, তারা একসাথে কত আড্ডা দিতাম, কবিতা আড্ডা হতো, গান হতো, আনন্দ হতো, মজা হতো, বাহ, মানে সেগুলো আজও স্মৃতির একটা রঙিন মলাটে আমার কাছে এখনও সুরক্ষিত রয়েছে। এবং সত্যি আমি যখন রেজা ভাইয়ের কাছ থেকে আমি আমন্ত্রণ পেলাম যে আমাকে আসতে হবে, এবং আমি তখন এত খুশি হয়েছি যে এতদিন পর আবার আসার সুযোগ, আবার সেই আপন মানুষদের সাথে দেখা হওয়ার সুযোগ। সিমলিদিও এসে গেছে। সত্যি মানে আমি অনেক আপ্লুত, আমার অনেক খুশি লাগছে আপনাদের সবাইকে এখানে দেখতে পেয়ে এবং আপনাদের কমেন্ট করে। ইয়েস, এবং সবথেকে বড় কথা যে আমি অনেকগুলো গ্রুপের সাথে ছিলাম একটা সময়, কিন্তু পার্বত্য কাব্য বরাবর আমার কাছে একটা আলাদা জায়গা রাখে। পার্বত্য কাব্য আমার অধিকার, পার্বত্য কাব্য আমার গর্ব, পার্বত্য কাব্য আমার সেকেন্ড হোম। ইয়েস, এখানের প্রত্যেক মানুষকে আমি খুব মন থেকে ভালোবাসি এবং তারাও আমাকে খুব মন থেকে ভালোবাসে। আমি একটু আবেগ ঘন মুহূর্তে চলে যাচ্ছি, একটু আবেগই হয়ে যাচ্ছি, বিকজ পার্বত্য কাব্য আমার কাছে আবেগ। ইয়েস, পার্বত্য কাব্য আমার কাছে আবেগ, আমার কাছে ভালোবাসা, কারণ এখানকার মানুষগুলোর থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেক।
তো মোটামুটি 10 জন এসে গেছে। তো অনুষ্ঠানের সূত্রপাত করি এবং কবিতার মাঝে মাঝে কথা বলবো, আপনাদের কথা শুনবো। তো আমি যে প্রথম কবিতাটা দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত করতে চাই, শুরু করতে চাই, আপনারা শুনুন। আমি পড়ছি। এটা একটি প্রেমের কবিতা, কারণ আমার একটু কিঞ্চিত দুর্নাম বলবো কি সুনাম কি জানি না, আছে যে আমি বড় কর্কশ লেখা লিখি, বড় আমার লেখাতে অনেক বেশি আগুন, অনেক বেশি ক্ষোভ, অনেক বেশি যন্ত্রণা থাকে। বাট তাই ভাবলাম যে এত খুশির মুহূর্তে এবং এতদিন পর যখন আমার পরিবারে আমি এসেছি, তো শুরুটা প্রেম দিয়েই হোক। আপনারা শুনবেন সবাই। কবিতার নাম ফাল্গুনে দেখা। কবিতার নাম ফাল্গুনে দেখা, স্বরচিত। মেঘ হাসি টানে চিবুকের ভাঁজে, মন ছুঁয়ে যায় স্নিগ্ধ বাতাস। নতুন চোখে আয়না ভাসে, কে সে? এ তো আমি। ঝুল বারান্দার রেলিং ছুঁয়ে তুই হৃদ করিডোরে বেদুইন বিটস। রাতের নিশুতি মুখর আলাপন, মনন ঘিরে আত্মিক সঙ্গোপন। তোর কল্পলোকে আত্মিক নির্বাপন। প্রকাশ ঘিরে নতুন প্রত্যুষ, খিলাটা দিগন্ত আকাশ। মুক্তির চাবি তোর আভাস। অসীম সমুদ্র স্নাত উজ্জ্বল আমি, অস্তিত্ব ছুঁয়ে সৃষ্টি সুধা নতুন রঙে রঙিন মন স্টেশন। অহেতুক নিভূত ইচ্ছে, আশ্বাস নিশ্চিন্তিপুর। অঙ্কের বোঝা সরিয়ে কোল খোঁজা, বেহিসাবে জীবন বাঁচা তোর মাঝে। আমার এখানেই এই কবিতাটা শেষ হলো। তো প্রথম কবিতাটা প্রেম দিয়েই করলাম। শিমলিদির একটা কমেন্ট পড়ি। ভারী ভারী অথচ উন্নত শব্দে সৃষ্টি হয় তোমার প্রত্যেকটি কবিতা। আমার পরম প্রাপ্তি যে বিগত 2 বছর পর আমার পরিবারের সাথে এসে আমার কি বলবো, কবিতার পরে এরকম মন্তব্য। আবার শিমলিদি লিখেছে, মন ভরে গেল প্রথম কবিতাতেই। ধন্যবাদ ধন্যবাদ। আমি আপ্লুত এবং আমাকে অনেক অনেক উৎসাহ দিচ্ছে। মানে আমার হাসি জানি না কতটা প্রমাণ করতে পারছে আমার ভালো লাগা আমার এই পরিবারে উপস্থিতিতে। জানি না, আমি অনেক বেশি নস্টালজিক হয়ে যাচ্ছি। সুব্রত দাকে দেখতে পাচ্ছি, ধন্যবাদ দাদা, থাকো এবং অবশ্যই মতামত দিও। লক্ষ্মীদি লিখেছেন, বাহ দারুণ সুন্দর কবিতা, অসাধারণ আবৃত্তি পায়। ধন্যবাদ ধন্যবাদ, আশীর্বাদ করবেন দিদি। আপনার আমি এখানে বলতে চাই যে আচ্ছা, তার আগে আমি আরও একটা কমেন্ট পড়ি। শায়লা আপু এসেছেন, অসাধারণ প্রেমের কবিতা, প্রেম আছড়ে মনে মনে, প্রেম জাগছে মনে মনে শুধু কবিতার ঈশ্বনে। শিমলি দিদি লিখেছে, অসাধারণ কণ্ঠের ভাই। আরে দিদি, অনেক ভালোবাসা, তোমাকে অনেক মিস করি। তোমার সাথেও বিগত 2 বছর আগে আমার দেখা হয়েছিল। অনেকবার ঠিক করেছি তোমার বাড়ি যাব, তোমার হাতের রান্না খাবো, তোমার সাথে ঘুরতে যাব, অনেক মজা করব। কিন্তু জানি না ঈশ্বর কবে সেই দিন করে দেবেন। যেদিন করবেন আমি তোমার বাড়িতে যাব, এটা আমার মনে মনে এখনও আশা আছে। রোকসানা হামিদা আপু কিছু একটা লিখেছে, উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই ভাই আমার কমেন্ট দেখছো না কেন? আসল কথা, আমি প্রথম কথা, আমি এতটাই আবেগ ঘন মুহূর্তে রয়েছি, সব উঠে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কথা বলছি তার আগে। লক্ষ্মীদি লিখেছে, শায়লা আপু লিখেছে আচ্ছা, শায়লা খান, আচ্ছা আমি দেখতে পাচ্ছি না কমেন্টগুলো, যার জন্য না দিদি আমি
রোকসানাদি, আমি পড়ছি তোমার কমেন্ট, আসলে তাড়াতাড়ি চলে যাচ্ছে। অনেক দিন পর আমজাদ ভাইয়ের কমেন্ট পেলাম, দারুণ দারুণ কবিতা। ও আমজাদ ভাইয়ের সেই লোকগীতি এখনও মিস করি দাদা। আপনার গান আপনার সেই ঔদর্থ কণ্ঠে গান এখনও মিস করি। আমার একজন খুব প্রিয় মানুষ, তিনিও এইমাত্র এলেন, তবে বলছেন যে তিনি দেরি করে এসেছেন। তবে ঠিক আছে, দেরি করে আসার জন্য তোমার হাতের একটা কাচ্চি বিরিয়ানি, যেমন আপুকে আমি বলছি, এটা আমি ডিজার্ভ করি। তো আমি যেটা বলতে চাইছি যে পার্বত্য কাব্য আমি ছোট দুটো কথা বলে আমি নেক্সট কবিতায় যেতে চাই। পার্বত্য কাব্যের যে পুরোধা, যে এই পার্বত্য কাব্যকে খুব সযত্নে আগলে রেখেছে এবং প্রতিটা সময় যে এই কাব্যকে ভালোবাসে, সেই মানুষটির নাম রেজাউল করিম। আমার একটা ভীষণ আন্তরিক ইচ্ছা ছিল ওনার সাথে আমি একটি বার দেখা করব, ওনাকে আলিঙ্গন করব, ওনার সাথে কথা বলবো কবিতা নিয়ে। আমি নিজেকে কবিতা পাগল মানুষ মনে করতাম, কিন্তু আমি ওনার কবিতার প্রতি প্রেম এবং কবিতার প্রতি ডেডিকেশনস আমাকে অনেক শেখায় এবং আপনাকে সত্যি কুর্নিশ রেজাউল করিম ভাই, আপনাকে অনেক অনেক কুর্নিশ। তো আমি দ্বিতীয় কবিতায় যাই। আমার দ্বিতীয় কবিতা গল্প চলবে। আজকে আমি এসেছি আমার পরিবারে, আমার অধিকার আছে এখানে থাকার, এখানে কথা বলার। সো আমি নেক্সট একটা কবিতাতে যাই। এই কবিতাটি প্রেক্ষাপটটা আগে একটুখানি বলে দিই। এটা হচ্ছে আমার জীবনের একটা স্তর, যখন আমার জীবনের অনেক ভুলগুলো আমার জীবনকে শিখিয়েছে। আমার জীবনের ভুলগুলো আমাকে অনেক বেশি যন্ত্রণা যেমন দিয়েছে, নতুন একটা আভাসে, নতুন একটা সূত্রপাতেরও ইঙ্গিত দিয়েছে। তো সেই বিষয় নিয়েই আমার এই নেক্সট কবিতাটি। প্লিজ সবাই একটু শুনবেন, আর অবশ্যই মতামত অবশ্যই দেবেন। কবিতার নাম ভুলের সমাধি মাঝে আত্মিক রেনেসা। ভুলের সমাধি মাঝে আত্মিক রেনেসা, ছুটছে সময় পরিসংখ্যান গরমিল, আধিপত্যের নিশান টুটি চিপে খোঁজে রক্তের স্বাদ। ছুটছে সময় পরিসংখ্যান গরমিল, আধিপত্যের নিশান টুটি চিপে খোঁজে রক্তের স্বাদ। ঘামের প্রতিটা বিন্দু লেখে অনুতাপের অস্ত্র, অনুঘটকের আঙ্গিকে বিগত ক্ষণের দ্বিচারিতা। অন্ধকার জাগতিক দৃশ্যত, রক্তের ডিএনএ জমাট বাঁধা নীলচে ক্ষত। রক্তের ডিএনএ জমাট বাঁধা নীলচে ক্ষত, স্রোতের বিপ্রতি গতির ক্ষিপ্রতা মুছে ফেলে মানসিক দৃঢ়তা। ভুলের মাসুল কেনে নির্ভুল ছকের জনক, পাঁচিলে লেগে থাকা পোস্টারে অমিল যুক্তির আলকাতরা। চলতি পথে টুকরো আবেগ বারবার ধাক্কা খায়, মুচড়ে থাকে হৃদয় চিরকুটে আঁকড়ে রাখা স্বাধীন জীবন। বিপণন হৃদয় খোঁজে অনুতপ্ত স্লোগানে আছড়ে পড়া বোধের উন্মুক্ত গালিচা। ক্ষমা করবেন, বিষণ্ণ হৃদয় খোঁজে অনুতপ্ত স্লোগানে আছড়ে পড়া বোধের উন্মুক্ত গালিচা। একটা নতুন ক্যানভাস, রক্তক্ষয়ী যাত্রাপথ, বিপরীত গতির অঙ্কুশ ছিঁড়ে নতুন শুরুর লড়াই। ভুলের সমাধিতে পুনর্জন্ম, আত্মিক রেনেসা। আমার শেষ হলো আমার কবিতাটা। এটা আমার খুব কাছের, হৃদয়ের খুব কাছের একটা কবিতা, এবং এখানে আমার লেখার একটা বৈশিষ্ট্য আমি বলি। আমি বিভিন্ন সময় মোড়কে লেখার চেষ্টা করি। আমার বিভিন্ন সময় শব্দের মোড়ক থাকে, বিভিন্ন সময় আমি উদাহরণ বা দৃষ্টান্ত ক্রিয়েট করি শব্দের দ্বারা, এবং তার মধ্যে আমার হৃদয়ের কথাটা হৃদয়ে বলার চেষ্টা
চেষ্টা করি, যার জন্য হয়তো অনেক সময় জটিল লাগে, অনেক সময় মনে হয় যে আমি কোথা থেকে কি করছি, কিন্তু আপনারা যেহেতু আমার আমি যেহেতু আপনাদের একজন ভালোবাসার মানুষ, ভাই, বন্ধু, সতীর্থ, যা ভাবে আপনারা আমাকে চেনেন বা জানেন, ভালোবাসেন, সেই জন্য আপনাদের বলছি আমার কবিতাগুলো একটু পড়বেন, আপনি বুঝতে পারবেন। আচ্ছা, অনেকগুলো কমেন্ট এসছে, আমি একটু দেখছি কমেন্টগুলো একটু পড়ি। সব আচ্ছা, জেবুন আপু বলছে সব হবে, আগে বাংলাদেশে আসো। আচ্ছা ঠিক আছে, আসবো। আগে তোমাদের ইয়েটা, বর্ডারটা খুলে দিক। কবি এবং বাচিক শিল্পীর প্রোগ্রাম চলছে। আমি কবি না, আমি বাচিক শিল্পী সুব্রত দাদা, আমি তোমার আদরের ভাই, এটা আমার পরিচয় হোক ভালোবাসা। আচ্ছা, অনেকগুলো উঠে যাচ্ছে। আচ্ছা, লিখেছে নিশ্চয়ই কথা বলছো, ইয়েস সব হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসামান্য। এখানে সুধাংশু সরকার দাদা বলছেন ভালো লিখেছি, ঠিক তাই, ভুল থেকেই, শিমলিদি লিখেছে ভুল থেকেই আমরা সকলে শিখি। রাব্বানি সরকার বলছে শুনবো অনেক কবিতা। হ্যাঁ দাদা, অবশ্যই আশীর্বাদ করবেন, কি সুন্দর করে কথা বলছো কবি। জেবুন আপু বলছে আমি নাকি সুন্দর করে কথা বলছি, ধন্যবাদ। বনশ্রী বলছে শুভেচ্ছা কবি। শায়লা আপু বলছে অসাধারণ। সুধাংশু দাদা বলছে আসলে বলার বেশিরভাগই একটি কারুকার্যে উদ্ভাসিত। আচ্ছা, দারুণ কবিতা, দারুণ পাঠ, আহা মন ভরে গেল। শিমলিদি বলছে কবিতার আমি না পড়তে পারছি না, অনেক কমেন্ট চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, আমাকে একটু ক্ষমা করবেন সবাই। তো হ্যাঁ, শিমলি দিদি লিখেছে রূপকের আড়ালেই থাকে বেশিরভাগ তোমার লেখা। একদম দিদি, তুমি আমার লেখা পড়ো এবং তুমি একদম সঠিক ধরেছ। এখানে সত্যেন্দ্র দাও রয়েছেন, দাদা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। স্বর্ণা তালুকদার লিখেছেন দারুণ লাগছে কবি, ধন্যবাদ। আমি আপ্লুত, আমি আন্তরিকভাবে অনেক অনেক খুশি। আচ্ছা, রাব্বানি দাদা বলছে আমার, আচ্ছা এই রাব্বানি দাদা আমার সম্পর্কে, আমার সত্যি দাদু স্থানীয় এবং অনেক অনেক শ্রদ্ধেয় একজন মানুষ, কিন্তু উনি আমার সাথে বন্ধুর মতো মেশে। আমার অনেক ডিফিকাল্ট সিচুয়েশনে, আমার অনেক এমন পরিস্থিতিতে যখন আমার চলার পথ অনেক সময় থেমে গেছে, তখন রাব্বানি দাদা আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, আমাকে কবিতা লেখার কথা বলেছেন। ইয়েস, আমাকে উনি কখনো কবিতা থেকে ছড়ে যেতে বলেননি। তো আমার কাছে রাব্বানি দাদা একজন কি বলবো, ভালোবাসার মানুষ, আমার হৃদয়ের অনেক কাছে একজন মানুষ। ধন্যবাদ দাদা, তুমি থাকো পাশে। তো আমার এই আজকের টপিকটা আমি এবং আমার কবিতা। তো আমার এখানে লেখা হয়েছিল ক্যাপশনে যে কবি বলবেন কবি হয়ে ওঠার কথা। আমি হাসছি বলে কিছু মনে করবেন না, বিকজ আমি নিজেকে কখনোই কবি ভাবি না, বিকজ আমি সেই যোগ্যতা আমার নেই। কারণ আমি যেগুলো লিখি আমার অনুভূতিকে শব্দ দিয়ে লেখার চেষ্টা করি, এর থেকে আর কিছু বলতে পারবো না। কারণ কবি উপাধিকে বহন করার মতো কাঁধ এখনও আমার শক্ত হয়নি, বা আমি বলতে পারেন যে ভাব প্রকাশকারী একজন মানুষ, যে নিজের ভাবকে প্রকাশ করে। অনেকে গান গেয়ে নিজের ইমোশনকে প্রকাশ করে, অনেকে গান লিখে প্রকাশ করে, আমি কবিতা লিখে আমার ভাবকে প্রকাশ করি। এবং ধন্যবাদ সবাইকে। একদম না যেবন্দি, তুমি তো আমার দূরের মানুষ কখনোই নয়, এবং এখানে যারা রয়েছে কেউ আমার দূরের মানুষ নয়। আর আমি বলতে চাই যে এখান থেকে, পার্বত্য কাব্য থেকে শুধু পরিচয় পেয়েছি, স্মারক পেয়েছি, আমি অনেক বাহবা পেয়েছি তা নয়, সত্যিকারের কিছু হৃদয়ে এবং যারা মনের খেয়াল রাখে, এরকম মনের মানুষ, দিদি, আপু, বন্ধু, বান্ধব সত্যি পেয়েছি, যারা কবিতাকে ভালোবাসে, যারা যে কবিতা লেখে তাকে ভালোবাসে।
গান থেকে মনে এলো দুটো লাইন কিন্তু গাই। এই রে, আমি গান কি যে বলো শিমৃতি, আমি তোমায় প্রত্যেকবার লাইভে আসলে তোমাকে গান রিকোয়েস্ট করি বলে তুমি এখন উল্টে আমাকে গান রিকোয়েস্ট করছো ভাই। আর তুমি ওটা ওটা তোমার পার্ট এখানে। এখানে আমি বড্ড অজ্ঞ, আমি গাইতে পারি না, গান জানি না। ভালো লাগছে, কথাগুলো খুব ভালো লাগছে। মোবারক হোসেন বলছেন, রাব্বানি দাদা বলছেন প্রাণবন্ত আলোচনা। আচ্ছা যাই হোক, এবার আমি আমার তৃতীয় কবিতাতে যাই, কিন্তু তৃতীয় কবিতাটা আমার নয়। তৃতীয় কবিতাটা সেই মানুষটার, আজকে যে মানুষটার অক্লান্ত পরিশ্রম এবং সাহিত্য অনুরাগের ফলে আমি লাইভ অনুষ্ঠানে এসে আমার পরিবারের সামনে বসে লাইভে কথা বলতে পারছি, তাদের কমেন্ট দেখতে পাচ্ছি। আপনারা সবাই জানেন অবশ্যই, এতক্ষণে বুঝে গেছেন কার কথা আমি বলছি। আমি বলছি কবি, সাহিত্যপ্রেমী এবং একজন সুন্দর হৃদয়ের মানুষ রেজাউল করিম ভাইয়ের কথা। ওনার একটা কবিতা আমার খুব ভালো লেগেছে এবং উনি এত সুন্দরভাবে নিজের অনুভূতিকে প্রকাশ করতে পারে শব্দের মাধ্যমে, এবং উনি কোনো ভারী শব্দ লেখেন না, উনি খুব সহজভাবে নিজের ভাবকে তুলে ধরে, নিজের প্রকাশকে তুলে ধরে। তো আমি ওনার কবিতা এখন পড়ব। আমাদের পার্বত্য কাব্যের পুরোধা, আমাদের পার্বত্য কাব্য যার মাথা দিয়ে বেরিয়েছে এবং যিনি তার অক্লান্ত পরিশ্রম রয়েছে পার্বত্য কাব্যকে এই জায়গায় আজও ধরে রাখার পেছনে। আমি আশা করব এই রেজাউল ভাই আছেন লাইভে, যদি থাকেন তো আমার কবিতাটা, ওনার কবিতা পড়ার আমি সাহস করছি। আমি জানি না আমি কত পারবো পড়তে, কিন্তু আপনারা একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। বিশেষ করে রেজাউল ভাই, আপনি আমাকে ক্ষমা করবেন যদি কোনো ভুলভাবে আমি পড়ে থাকি। ঠিক আছে, আমি রেজাউল ভাইয়ের একটু কবিতা পড়ছি, যেটা ওনার ওয়াল থেকে আমি নিয়েছি। মানুষই তো এমন হয়, তোর ভেতরের সেই পুরনো তুইটাই যে চাই, অনেক খুঁজি সেই তুইটাকে, কোথাও সে নাই। তুইটা হঠাৎ হারিয়ে গেল কিছু বোঝার আগে, এমন করে দেখা দিয়ে তুইরা কেন ভাগে। আহা অসাধারণ। তুইটা হঠাৎ হারিয়ে গেল কিছু বোঝার আগে, এমন করে দেখা দিয়ে তুইরা কেন ভাগে। এই হৃদয়ে পাহাড় সম অভিমানরা জমা, পড়ুক হৃদয়ে তুষের আগুনে, পুরুক হৃদয়ে তুষের আগুনে, ক্ষমা করবেন। এই হৃদয়ে পাহাড় সম অভিমানরা জমা, পড়ুক হৃদয়ে তুষের আগুনে, নিজের না হোক ক্ষমা। বোকার হৃদয়ে নে বুঝে তুই আপন করার ফল, হা হা হা। এবার না হয় প্রতিচ্ছবির সাথেই কথা বল, পরিবর্তন কথার মাঝে, যোগাযোগ দায় সারা। মানুষই তো এমন হয়, অবাক হবে আর কারা। অসাধারণ, অসাধারণ রেজাউল ভাই। আমার এই কবিতাটা এত ভালো লেগেছে, বিশ্বাস করুন আমারও কিছু মানুষের সাথে দীর্ঘদিন ধরে আমার কন্ট্যাক্ট নেই, তাদের সাথে আমার অভিমানের পাহাড় আপনি বলেছেন, আমি বলবো অভিমানের একটা পাহাড় না, অনেকগুলো, অনেক উচ্চ উচ্চ, মানে এভারেস্টের থেকেও উঁচু পাহাড় সম অভিমান আমার মধ্যে আছে। যার ফলে যখন আপনার ওয়াল আমি খুঁজতে যাচ্ছি কোন কবিতা পড়বো, হুট করে যখন এই কবিতাটাই পেলাম সামনে, আমি এটাকে কাপ করে তুলে নিলাম। কারণ এটা দিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করেছেন, কিন্তু কবিতার মধ্য দিয়ে আমিও আমার অনেক কিছু, মানে না বলা কথাগুলো বেরিয়ে এলো। অনেক অনেক শুভেচ্ছা রেজা ভাই আপনার এত সুন্দর কবিতার জন্য। এবার কবি এবং কবি হয়ে ওঠার গল্প। আমি যদি বলি যে আমি কবি নই, এটা আমি একদম স্বীকার করে বলছি, হাত জোড় করে বলছি, আমি কবি নই, সেই দৃষ্টতা আমার নেই। কিন্তু আমি লেখার জগতে কি করে আসি, তার কারণ হচ্ছে আমার পারিপার্শ্বিক পরিবেশ, আমার জীবনে ঘটে চলা কিছু বাস্তব অভিজ্ঞতা, কিছু নির্মম সত্য, কিছু 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 কণ্টকময় পথ চলা, সেগুলো আমাকে এতভাবে দগ্ধ করে। তো কিছু করে সেটাকে রিলিজ করতে চাইতাম,
কিছু করে সেই যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে চাইতাম, কিন্তু বলতে পারেন যে সেই ভুলে থাকতে থাকতে অনেক কিছুর মধ্যে হাতড়ে হুতড়ে আমি ডিসকভার করলাম যে আমি আমার মনের কথাগুলো লিখতে পারি। ঈশ্বর সেই দান আমাকে দিয়েছেন এবং আমি লিখতে শুরু করি এবং একটা 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 করে এইভাবেই আমার যাত্রা শুরু, এবং লিখছি বিভিন্ন অনুভূতির সাথে। তো এই আর কিছু না, না আমি কবি, না আমি কোনো সাহিত্যিক, না কোনো নাম পাওয়া, কিছু নয়। এই এত ভালোবাসার মানুষ, এদেরকে পাওয়াটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি মনে হয় যে, আর সব থেকে বড় কথা, আমি জানি না এটা আপনারা কিভাবে নেবেন, যে আমি আফসোস করে বলছি কি আমি দুঃখ করে বলছি, পার্বত্য কাব্যের যৌথ পরিচালনায় একবার আমার একটা কবিতা বেরিয়েছিল। আমার মনে হয় একটা না, 3টে কবিতা বেরিয়েছিল, এবং আমার এখানে বলতে দ্বিধা নেই। ওই কবিতাটা একরকম রেজা ভাই জোর করে আমাকে দিয়ে করিয়েছিল, বলেছিল না আপনাকে দিতে হবে। আমি বলেছিলাম রেজা ভাই আমি এখানে বলছি সবার সামনে লাইভে এসে আমি বলেছিলাম রেজা ভাই আমার তো এই মুহূর্তে আপনি জানেন আমার স্টোরি, যে আমার দেওয়ার মতন কিছুই নেই আপনাকে। বলছে যে আপনি কবিতা দিন, বাকি আমি দেখছি। এইটা হলো রেজা ভাই, এটা হলো রেজাউল করিম, এটা হলো একটা কি বলবো, সচ্চা মানুষ, যিনি আমার কবিতাকে অনার করেছেন, টাকাকে নয়। লাভ ইউ রেজা ভাই। আশা রাখি একটা দিন আপনার সাথে আমার দেখা হবে, একদম আমজাদ ভাই। রেজা ভাইয়ের কবিতা সত্যি এত সহজ সরল হয়, এবং উনি অনুভূতিগুলোকে এত সুন্দরভাবে প্রকাশ করতে পারেন যে হ্যাটস অফ। রেজা ভাই, আমি আপনার মতন সহজ করে অনুভূতি বলতে পারি না। যদি মনে করেন আমি এই জায়গায় আপনাকে হিংসা করি। আমি এত সহজে রাগ অভিমান এইগুলোকে এত সুন্দর সুন্দর ছোট ছোট শব্দ দিয়ে, সুন্দর একটা ছন্দের একটা কি বলবো, একটা সূত্র দিয়ে আমি বাঁধতে পারি না। আমি অপারগ। আমি গদ্য কবিতা লিখে রেখে অভ্যস্ত। আমার মনের কথা, আমি আপনার বললাম যে মনের কথাগুলো আমি সাজাই। লক্ষ্মী দিদি লিখেছেন, দারুণ সুন্দর রেজাউল ভাইয়ের কবিতা, ভাই তুমি অসাধারণ আবৃত্তি করলে, ধন্যবাদ লক্ষ্মী দিদির ব্যাপারে আমি একটু কথা বলি। লক্ষ্মীদি মাঝে মাঝে আমাকে মেসেজ করেন এবং মেসেজ করে বলেন, ভাই তুমি আর লেখো না, তোমার লেখা আর পাচ্ছি না। মানে ধরুন, যখন আমি একটা জায়গায় দাঁড়িয়ে বা একটা জীবনে একটা ক্ষেত্রে এসে আমি ভাবছি যে আমার কবিতা কেউ পড়লো না, কেউ বুঝলো না, কেউ আমার লেখাটা চায় না কেউ লিখুক, সেখানে লক্ষ্মীদির মতন একজন মানুষ, দিদি, এরকম মা, যে কি বলে অভিবাদন করবো আমি জানি না, তিনি এসে বলেন যে না তুমি লেখো, তুমি লেখা ছাড়বে না। কারণ জীবন আমাদের অনেক রকম পরীক্ষার মধ্যে দিয়ে, হার্ডেলসের মধ্যে দিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে এই মানুষগুলোকে আমি পার্বত্য কাব্যের থ্রুতেই পেয়েছি। তাই পার্বত্য কাব্যকে আমি অনেক ভালোবাসি সাহিত্য চর্চাকে, অনেক ভালোবাসি সাহিত্যের যে একটা পরিবেশ। রেজাউল ভাইয়ের লাইফেও অনেক হার্ডেলস আছে, কিন্তু কখনো উনি সাহিত্যের অঙ্গনটাকে ছেড়ে যাননি, কখনো উনি সাহিত্যর সাথে কম্প্রোমাইজ করেননি, বাকিগুলোর সাথে উনি কম্প্রোমাইজ করেছেন। হয়তো ওনার হার্ডেলসগুলোকে বলেছেন যে না আমি ওটাকে দেখবো না, হার্ডেলসের দিকে তাকাবো না, আমি আমার প্রবলেমের দিকে তাকাবো না, কিন্তু আমি কবিতাকে ভালোবাসি, আমি কবিতাকে নিয়ে চলবো। রেজা ভাই, আবার আপনাকে বলছি কুর্নিশ আপনাকে, যেভাবে আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেক ঝড় পার্বত্য কাব্যের ওপর দিয়ে গেছে, কিছু ঝড়ের সাক্ষী আমি নিজে, কিছু ভুল বোঝাবুঝির সাক্ষীও আমি নিজে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম পরিবারে গণ্ডগোল হয়, আবার পরিবারের মানুষের সাথে ভাব হয়, এবং আমাদের পথ চলা একসাথে স্টার্ট হয়। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা একটা ইন্টারেস্টিং জার্নি আমার মনে হয়। রেজাউল ভাই, একটা কথাই বলতে চাই, অনেক ভালোবাসি আপনাকে এবং অনেক সম্মান করি আপনাকে যে আপনি সাহিত্যকে এত ভালোবাসেন। আমি আমার নেক্সট কবিতাতে যাব তো, যদি বলেন আপনারা কি বলেন। নেক্সট কবিতাতে
যাওয়ার আগে আমি কবিতাটার একটা ছোট্ট করে একটা সারমর্ম যদি বলতে হয় তাহলে আমি এটা বলবো, কবিতাটা এমন একটা কবিতা, মানে কবিতাটা এই প্রেক্ষাপটে আমি লিখেছি, লেখাটা যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি একটা সলিউশন খুঁজছিলাম আমার জীবনের একটা পথ আমি খুঁজছিলাম, যেখানে জানেন তো মানুষ যখন গভীর সমুদ্রের মধ্যে ডুবতে থাকে তখন বলা হয়, হিন্দিতে একটা কথা আছে, আমি হিন্দি ব্যবহার করছি বলে কিছু মনে করবেন না, ডুবতে কো তিনকে কা সাহারা হি কাফি হ্যায়। তো আমি ওই তিনকার একটা সাহারা খুঁজছিলাম, এবং যখন খুঁজছিলাম তখন এই কবিতাটা আমার হাত দিয়ে বেরিয়েছিল। তো আমি পড়তে চাই এই বিষয়টা, কবিতাটা আপনারা শুনবেন একটু। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে বাইলেন। ইতিহাস উপরে শ্মশান ভূমি, কবি উল্টো পথের খোঁজে, নিশান স্তূপে আগলে রাখা বোধ, টুকরো আলেখ্য ঘিরে আলেয়া মাখা উত্তরণ, ভেজা শরীর অস্তিত্ব আঙিনায় দগ্ধ স্বপ্ন, সময় দানব ছুটছে পিষে অঙ্কুরিত চিতা, উদ্ভ্রান্ত জনজীবন খোঁজে বাইলেন। ধর্ম চিনে নেয় বিশ্বাসের অচিরে অন্ধত্ব, মনুষ্যত্ব ঠিকানা বদলে স্বার্থের গোড়ামি, শ্রমিক পাথুরে গণ্ডি একে খোঁজে নিঃশ্বাসের বাইলেন, প্রতিচ্ছন্দিচ্ছেদে অঙ্ক, বিশ্বাস জমিনে চেতনা হরণ, ধর্মের কল বাতাসে গোলে অন্ধত্বের সিন্ড্রোম, ক্লান্ত বিবেক গুমড়ে ওঠে, অস্থি ছুঁয়ে গ্লানি মাখা আবেগ, পলাতক শূন্যতা কাঁদে, অস্থি ছুঁয়ে গ্লানি মাখা আবেগ, পলাতক শূন্যতা কাঁদে, ফাঁকা করিডোরে একা বসে চিত্ত বিমূঢ়, সভ্যতা লুকিয়ে হাসে, লুপ্ত সমাজ কারাবাসে, শূন্য পথে শূন্য মাঝে হারিয়ে আগামীর বাইলেন। ধন্যবাদ। শিমলি দিদি লিখেছে, ভীষণ সুন্দর একটা কবিতা পাঠ করছো, সত্যি ধর্মের কল বাতাসে নড়ে, আমার জীবনের উপলব্ধি। তবু আজকের এই পরিবারের অনেককে দেখতে পাচ্ছি না আমি। রোকসানা আপুর কমেন্ট পাচ্ছি না। রোকসানা আপু, তুমি আছো কি চলে গেছো আমার ওপর অভিমান করে? তবে দিদি, তুমি অভিমান করবে না আমার ওপর, আমাকে খুব ভালোবাসো আমি জানি। সুব্রত দা লিখছে, অভিমান ভেঙে আবারও সন্দীপকে পেলাম, আশা করি সুন্দর লেখাও পাবো। হ্যাঁ দাদা, আশীর্বাদ করো, পাশে থেকো। রেজাউল ভাই লিখছে, অসম্ভব সব লেখা আপনার দ্বারা, আপনি পড়ছেনও বেশ। ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় চলার পথের আমার পাথেও। কিন্তু আমি এখন রোকসানা দিদির একটা কমেন্ট চাইছি। রোকসানা দিদি, তুমি আমার কাছে রাগ করো না, অভিমান করো না, কমেন্টগুলো এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে যে আমি পড়তে পারছি না, যার ফলে। শায়লা আপু লিখেছে, মন্তব্য করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, মন্ত্রমুগ্ধের শুধু শুনছি আর হৃদয়ে ধারণ করছি আমার প্রাপ্তি। এই তো আমাকে রোকসানা দিদি হার্ট পাঠিয়েছে। ইয়েস দিদি, থ্যাংক ইউ। তোমার প্রেজেন্স অনেকটা জায়গা রাখে। তো যেটা বলছিলাম যে আমি পার্বত্য কাব্যেই ফিরে আসি, সাহিত্য। কারণ রেজা ভাই এবং আমি আরেকটা কথা বলি যে পার্বত্য কাব্য যে আবার আমাকে ডেকেছে, আমি না অনেক ইন্সপায়ার হয়েছি। রাব্বানি দাদা একটা কমেন্ট করেছেন, তোমার কবিতা ভাবনায় যুগ যন্ত্রণার ছাপ আছে, কখনো জীবনবোধের, কখনো সামাজিক মূল্যবোধের অবক্ষয়। রাব্বানি দাদা, তোমার থেকে এই মন্তব্য আমার কি বলবো, প্রাইজ। ধন্যবাদ দাদা, এইভাবেই ভালোবেসো। তো
আজকের রেজা ভাই যেভাবে পার্বত্য কাব্যের সেই নৌকাটাকে নিয়ে চলেছে সমাজে, এবং এই পরিস্থিতির মধ্যেও আমাদের প্রত্যেকেরও কিন্তু ভূমিকা আছে, যেটা আমরা অস্বীকার করতে পারি না। আমি পার্বত্য কাব্যে প্রত্যেকের কাছে, সবার আগে কবিতার কাছে আমি ক্ষমা চাইতে চাই যে দীর্ঘদিন আমি কবিতার থেকে দূরে ছিলাম, দীর্ঘদিন আমি আমার কবিতার থেকে দূরে ছিলাম, আমি কবিতার মাহল থেকেই দূরে ছিলাম। সুধাংশু শেখর বিশ্বাস, সুধাংশুদা বরাবর উনি আমাকে সত্যি অনেক ইন্সপায়ার করেন, এবং কি বলবো, সবার থেকে একটু ডিফারেন্ট কমেন্ট করেন। উনি লিখেছেন, আমি পড়তে চাই, সন্দীপ পিপলাই দুর্বোধ্য কবিতা লেখেন, তবে ভালো লেখেন। ধন্যবাদ ধন্যবাদ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমার মনে হয় সততা সব থেকে বেস্ট। আমি চাই শুনতে কেউ আমার সমালোচনা করুক, আমার কবিতার সমালোচনা করুক, কারণ আমি লিখি, আমি যেটা লিখি, আমি যেটা ফেস করি, আমি সেটাই লিখি, সেটা লেখার চেষ্টা করি। আমি কবিতা লিখতে জানি না, আমি ওই জন্য নিজেকে কখনো কবি বলে ক্লেম করি না, আমি নিজেকে সাহিত্যিক বলেও ক্লেম করি না। আমি যা লিখি, আমার যন্ত্রণা, আমার সুখ, আমার আনন্দ, আমি লিখি, লিখতে পারি। এবার সেটা কবিতা হয় কিনা আপনারা পাঠকরা বলবেন। আমার কবি হওয়ার সাহস নেই সত্যি। আরে আমজাদ ভাই, এই তো মানে এই জন্য আমার পার্বত্য কাব্যকে এত ভালো লাগে। এখানে এত মজা করার মানুষেরা রয়েছে, এবং এখানে এত সুন্দর সুন্দরভাবে মানুষজন এনকারেজ করে, পাশে দাঁড়ায়, তার জন্য ভালো লাগে। আমজাদ ভাই বলছেন, দাদা আপনাকে অনেক ভালোবাসি, আমার কিন্তু আপনার থেকে একটা একতারা পাওনা আছে আমজাদ ভাই, আমার জন্য কিন্তু একটা স্পেশাল একতারা আপনি বানিয়ে রাখবেন, যেদিন আমি যাব আপনার থেকে সেটা নেব। ধন্যবাদ দিতে চাই। একদম একদম দাদা, সুধাংশু দাদা, আমি আপনার মন্তব্যে আপ্লুত হলাম। তো সময় বয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে নিজের পরিবারে বড্ড কম সময়, 1 ঘন্টা। আমি ভেবেছিলাম 1 ঘন্টা কীভাবে সাজাবো, কিন্তু এখন সময় দ্রুত এগাচ্ছে। সো আমি আচ্ছা 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 ঠিক আছে, কোনো প্রবলেম না, তুমি শোনো, সেটাই অনেক আমার কাছে, রোকসানা দিদি। আচ্ছা, এবার আমি একটা কবিতা পড়ব, যেটা আমার লেখা নয়, পার্বত্য কাব্যের আরেক সদস্যের লেখা। তিনি চিটংয়ের বাসিন্দা, এবং আমার অনেক কি বলবো, পছন্দের একজন মানুষ, দিদি, আপু, যাকে আমি দীর্ঘদিন ধরেই চিনি। তার একটা কবিতা আমি পড়ছি। তো কবিতাটা, যার কবিতা পড়ছি সে আছে কি না বলবার জন্য আমি বলি, আমি কার কবিতা এই মুহূর্তে পড়তে চলেছি। আমি পড়তে চলেছি জেবুন খান আপুর কবিতা। জেবুন খান, আপনি কি আছেন এই মুহূর্তে? যদি লাইভে থাকেন একটা থামস আপ দেবেন, একটা কোনো সাইন দেবেন যে বুঝি আপনি লাইভে আছেন। তো জেবুন খানের একটি প্রেমের কবিতা আমি পড়ি, যেটা আমার মনকে অনেক ছুঁয়ে গেছে। না না, আমি তোমাকে কিভাবে শরম দিতে পারি, বিকজ সব সত্যিটাই বলছি, যে সত্যি যে যেভাবে আপনার প্রত্যেকে আমাকে খেয়াল রাখেন, সত্যি আমার ভালোবাসা। যাই হোক, আমি আবার অনেক বেশি আবেগ ঘন হয়ে অনেক বেশি কথা বলছি। তো কবিতার অনুষ্ঠান, কবিতাটাই হওয়া ভালো, তো কবিতার মাঝে মাঝে কথা হবে। তো জেবুন খানের একটি কবিতা আমি পড়ছি, ভালোবাসার আত্মসমর্পণ। ভালোবাসার আত্মসমর্পণ, তার হেডিংয়েই কবিতার সারাংশ প্রকাশ করে। তুমি চলে যাওয়ার পর কত বছর গত হলো হিসেব রাখিনি এই ভেবে যে তুমি ভালো আছো। মনে আছে তোমার ঘরের জানালা দিয়ে তাকিয়ে হাত নেড়ে তোমার চলে যাওয়ার সুসংবাদটা আমায় দিয়েছিলে? আমি সেদিন বুঝতে পারিনি। জানো,
তোমার জানালার সামনে আমার ঘরের জানালাটা আর খোলা হয় না, খোলা হয়নি এই ভেবে যে যদি আবার চোখাচোখি হয়ে যায় সেই ভয়। তুমি কতবার এলে গেলে, তবু তোমার সাথে আমার দেখা হলো না। যখনই বুঝতে পেরেছি গ্রামে তোমার আগমনী সুসংবাদ, আমি স্বেচ্ছায় গৃহবন্দী থেকেছি তুমি চলে যাবার পর দিন পর্যন্ত। কেন জানো? চলার পথে যদি হঠাৎ দেখা হয়ে যায়, আবেগ যেন হোঁচট খেয়ে কোনো বিপদ ডেকে আনতে না পারে। আহা, অসাধারণ! কেন জানো? চলার পথে যদি হঠাৎ দেখা হয়ে যায়, আবেগ যেন হোঁচট খেয়ে কোনো বিপদ ডেকে আনতে না পারে। অসাধারণ! এই তো বেশ আছি, দূর থেকে তোমার সাফল্য দেখে মুগ্ধ হই আর নিজের জন্য সান্ত্বনা খুঁজি। সেই কবেই তো তোমার ভালো থাকার কাছে আমার ভালোবাসা করেছে আত্মসমর্পণ। অসাধারণ! তোমার ভালো থাকার কাছে করেছে আমার ভালোবাসা আত্মসমর্পণ। অসাধারণ, অসাধারণ। জীবনদি খুব দারুণ লিখেছ। মানে আবেগ, বিরহ, যন্ত্রণা, ভালোবাসা। কারণ অনেক কবি এবং অনেক প্রেমী বা ভালোবাসা নাকি পূর্ণতা পায় বিচ্ছেদে, ভালোবাসা নাকি পূর্ণতা পায় বিচ্ছেদে। তো জেবুনাপুর এই কবিতাটায় সেটা ভীষণভাবে প্রতিফলিত, ভীষণভাবে ভীষণভাবে প্রতিফলিত। আচ্ছা, এবার আমি আমার আরেকটা কবিতাতে যাই। আচ্ছা, আমার কাছে আর কতক্ষণ সময় আছে যদি একটু বলেন? ধন্যবাদ আমজাদ ভাই। ধন্যবাদ জেবুন আপু এত এত ভালোবাসার জন্য। পার্বত্য কাব্য ভালোবাসা পাওয়ার জায়গা, পার্বত্য কাব্য আবেগ এর জায়গা, পার্বত্য কাব্য কবিতার অঙ্কন, কবিতার অঙ্কন। তো আমার পরবর্তী কবিতাতে আমি যাই। এটাও একটা প্রেম কবিতা। রোকসানা দি, অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য। সত্যি আমি পার্বত্য কাব্যকে অনেক মিস করি। আমি চাই রেজা ভাইকে আমি বলতে চাই আরও একটা অনুষ্ঠান করুন না, করোনা পরিস্থিতি বুঝে। এবার আমি যাব, এবার শিওর শট আমি যাব এবার প্রোগ্রামে, এবং আপনাদের সবার সাথে দেখা করব। আর আমার এত আপু, এত দিদি সবাই আছে, তো আমার অনেক অনেক ভালো লাগবে। অনেক দাদারা রয়েছেন, অনেক বন্ধু স্থানীয় মানুষরা রয়েছেন। তো অনেক সুন্দর একটা সময়। আবার আর একটা করুন না, মিলন ক্ষেত্র, কবিতার একটা মিলন ক্ষেত্র ঘটুক অন্যভাবে একটা পরিস্থিতি পর্যালোচনা করার পরেও। এই কবিতা রোকসানা দিদি লিখেছেন, জেবুনাপুর। এই কবিতাটি ভীষণ হৃদয় ছোঁয়া। ইয়েস, আমারও অনেক অনেক ভালো লাগার একটা কবিতা। তো সুধাংশু দাদা লিখেছে, আর যে লাইভটি সন্দীপ ভাইয়ের গরিমাময়ী উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রিয় কবি, প্রিয় ভাই, ধন্যবাদ। এর থেকে আর বড় প্রাপ্তি কি হতে পারে? ধন্যবাদ দিই আপনাদের সবাইকে। সত্যি এত ভালোবাসা পেয়েছি, আমি বারে বারে পার্বত্য কাব্যের ফিরে আসতে চাই, যদি আপনাদের ভালোবাসা আমাকে ফিরিয়ে আনে। ধন্যবাদ। তো আমি পরবর্তী কবিতায় যাই। আমার কাছে খুব বেশি সময় নেই মনে হয়, যদি একটু বলেন যে আমার কাছে কত সময় আছে। আমার নেক্সট কবিতাটা, এটা একটি প্রেম ভিত্তিক কবিতা, উষ্ণতার চুপ কথা। আলগোছে অনুভূতির স্পর্শে ছুঁয়ে দেখা হৃদয়ের মণিহার, ইচ্ছের প্রাসাদ গড়ি রঙিন পাখনাতে শাওয়ার হয়ে, গতিপথে উড়ো চিঠি, চারপাশে কত কিছু, তবু যেন লেগে থাকা ভালোবাসার অমলিন অনুভবে। তোর ঠোঁটের সোহাগী তীব্রতা সমুদ্রের কলরবে
মেঘলা মনের ক্যাকোফনি। তোর ঠোঁটের সোহাগী তীব্রতা সমুদ্রের কলরবে, মেঘলা মনের ক্যাকোফনি। নীল রং আজ ধমনী নিঃসৃত উষ্মা, ঘনত্বের বালুচরে প্রকাশের কলরব। শান্ত মনের ব্যাপকতায় উপলব্ধির চুপ কথা, শান্ত মনের ব্যাপকতায় উপলব্ধির চুপ কথা। কবিতাটা শেষ হলো, আপনারা জানাবেন কেমন হলো। কবিতা এবং আলোচনা দুটোই ঝাক্কাস হচ্ছে। রাব্বানি দাদা তো ফাটিয়ে দিচ্ছে কমেন্ট করে। জমে গেছে অনুষ্ঠান। ধন্যবাদ ধন্যবাদ হোসেন মমতাজ জি, ধন্যবাদ অনেক। রাব্বানি সরকার কবিতা ও আলোচনা দুটোই ঝাক্কাস হচ্ছে, অভিনন্দন ও শুভেচ্ছা তোমাকে। রোকেয়া আক্তার লিখেছে বেশ প্রেমময়ী কবিতা, প্রিয় কবি, ধন্যবাদ। রেজাউল কামিল পার্বত্য কাব্যের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী করোনার জন্য হয়নি, আশা রাখছি আপনাদের সকলের সহযোগিতায় 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী এবার করব। অসম্ভব, অবশ্যই করবেন এবং আমি আসবো, আমি আসার চেষ্টা করব। আমার জন্য প্রার্থনা করবেন সবাই যেন আমি আসতে পারি। স্বপ্নের ঠিকানায়, আচ্ছা দারুণ কবিতা। আমিও জাত কবি তুমি ভাই, প্রতিটি কথায় যেন কবিতা। ধন্যবাদ রোকসানা দিদি, তুমি আমার এত প্রশংসা করো, আমি মাঝে মাঝে নিজেই কনফিউজড হয়ে যাই এবং লজ্জা লাগে। ভালো অবশ্যই লাগে, কারণ এখানে বোধহয় কেউ নেই আমাদের মধ্যে যে নিজের প্রশংসা শুনতে ভালোবাসে না বা নিজের ব্যাপারে ভালো কথা শুনতে ভালোবাসে না। যদি সেটা তার প্রিয় জিনিসের বিষয় হয়, তার লেখা, তার গান, তাহলে সে আরও খুশি হয়। কিন্তু সত্যি আমি এতটা যোগ্য কিনা আমি জানি না, তবে তোমাদের ভালোবাসা পাচ্ছি, এটা আমি সত্যি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। সুধাংশু দাদা লিখেছে স্বাগতম প্রিয় কবি, প্রিয় সন্দীপ ভাই, একরাশ ভালোবাসা ও শুভকামনা রইল। শায়লা আপু পার্বত্য কাব্য আপনার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ। আমি পার্বত্য কাব্যের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। অসাধারণ প্রাণবন্ত পাঠ ও আলোচনা। সো আমি নেক্সট আরেকটা কবিতা পড়ব, এটাও আমার লেখা না, এটাও পার্বত্য কাব্যের একজন মিষ্টি সদস্য এবং আমার একজন খুব প্রিয় দিদি, তার লেখা একটি কবিতা আমি এখন পাঠ করব। যার কবিতা আমি পাঠ করব তার নাম হচ্ছে রোকসানা আবিদা। তার কবিতাটির নাম হচ্ছে তীব্র অপেক্ষায়। কবিতাটি আমার অনেক সুন্দর লেগেছে। রোকসানা দিদি তুমি আছো, অবশ্যই তুমি আছো। প্রথমেই আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, জানি আমি পাঠ করার চেষ্টা করছি, যদি কোনো ভুলচুক হয় তুমি আমাকে নিজ গুণে ভালোবাসায় ক্ষমা করো। আমি চেষ্টা করছি, আপনারা শুনুন। তীব্র অপেক্ষায়, রোকসানা আবিদা। বাংলার সবটুকু জমিতে কারা যেন ছড়িয়ে দিল অশুভের বীজ। এখন আর কেউ আটকে ওঠে না চলার পথে গলা কাটার লাশ দেখে। ঘামে ভেজা জীবনের সফল ফসল বিকোয় কৃষক ন্যূনতম দামে। চৈতন্যের চিলেকোঠায় নৈসর্গের সমীপে কিছু প্রশ্ন প্রায় কোণঠাসা জীবনকে করে জর্জরিত, করে নিষ্পেষিত। অপরিহার্য উচ্চারণটুকু উপদ্রব হৃদয়ের সাথে তাল মেলাতে ভীষণ হিমশিম খায়। হৃদয় জুড়ে লেপ্টে থাকা ভালোবাসারা ফুপিয়ে ফুপিয়ে ওঠে কেবলই। হৃদয় জুড়ে লেপ্টে থাকা ভালোবাসারা ফুপিয়ে ফুপিয়ে ওঠে কেবলই। সোনার বাংলার সব ঐশ্বর্য জমা হয়েছে স্তরীভূত পাপের কোষাগারে। আহা, সোনার বাংলার সব ঐশ্বর্য জমা হয়েছে স্তরীভূত পাপের কোষাগারে। নান্দনিক মিথ্যার সদর্পে পদচারণ পুরো বাংলাদেশ জুড়ে। নান্দনিক মিথ্যার সদর্পে পদচারণা পুরো বাংলাদেশ জুড়ে।
সর্বত্র কারের সর্বত্র রিকারের মতো এক পশলা অন্ধকার, আমরা কজন না তীব্র অপেক্ষায়, আমরা কজনা তীব্র অপেক্ষায়, আজানের লাগাম বেয়ে আসুক ভোর, আসুক এক অত্যুজ্জ্বল প্রভাত আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। অসাধারণ কবিতাটা, এবং রোকসানা দিদির কবিতার মধ্য দিয়ে অনেক মেসেজ আছে, অনেক 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 বার্তা আছে, অনেক বার্তা আছে কবিতাটা। এই কবিতাটা সত্যি আমার অনেক প্রিয় একটা কবিতার মধ্যে অন্যতম, এবং দিদির কবিতা আমি সত্যি অনেক বেশি আমার মন ছুঁয়ে যায়। তার একটা প্রধান কারণ, দিদির শব্দের ব্যবহার আমার ভীষণ ভালো লাগে। বিকজ দিদির যখন লেখেন, আমি সত্যি আমি 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 নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি যে ওনার কবিতা পড়ার অনুমতি উনি আমাকে দিয়েছেন এবং আমি পড়তে পেরেছি। ভুল ত্রুটি হয়তো রয়েছে, কিন্তু সত্যি আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ দিদি, শিমলি দিদি, যে আমার স্পষ্ট এবং উচ্চারণ হয়েছে তার জন্য ধন্যবাদ দিতে চাই যে তোমাদের। এবার আমি রোকসানা আপুর মন্তব্য চাই। রোকসানা আপু, কেমন পড়লাম তোমার কবিতা, তুমি যদি একটু বলো। ভাই, আমার কবিতা তোমার উদার্থ কণ্ঠে প্রাণ পেল। প্রাপ্তি, প্রাপ্তি, পরম প্রাপ্তি। আমি আরও ভালো করার চেষ্টা করব। কবিতাটা অসাধারণ। তো এবার রেজা ভাই, শিমলিদি অথবা যে আছেন আর যারা বাকিরা আছেন, আমার কাছে আর কতটুকু সময় আছে, আমি আর কতক্ষণ থাকার পারমিশন পাবো পার্বত্য কাপে? আমি অনেক খুশি থাকতে পেরে, তবে সময়ও তো একটা সীমাবদ্ধতা আছে। তবে আপনারা বলবেন যতক্ষণ, আমি ততক্ষণ আছি। বিকজ আমি প্রায় 2 বছর পর পার্বত্য কাব্যে, এবং পার্বত্য কাব্যের প্রত্যেকে আমাকে অনেক স্নেহ করে, অনেক অনেক স্নেহ করে এবং আমাকে হৃদয়ে রাখে তারা, আমি বিশ্বাস করি। তাই তো আজকের এতদিন পরেও আমার লাইভ দেখতে এত মানুষ এসেছেন। আমজাদ ভাই লিখেছেন, রোকসানা আপু সুন্দর লিখে, অনেক সময় হাদিস কোরআন থাকে। আচ্ছা, আমি পুরো কমেন্টটা পড়তে পারছি। আচ্ছা, কোরআন থাকে, খুব ভালো লাগে। অবশ্যই অবশ্যই, আমারও দিদির লেখা অনেক বেশি ভালো লাগে। আরও 15 মিনিট থাকেন বস। আচ্ছা আচ্ছা, আমাকে গ্রেস টাইম দেওয়া হলো। হালেলুয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি ধন্যবাদ দিতে চাই যে এই 15 মিনিট অবশ্যই এটা আমার প্রাপ্তি, আমার পরিবার আমার দাবি আছে। তো আমি একটা কথা তার আগে একটু বলে নিই, যে যেটা বলতে যাচ্ছিলাম মাঝপথে হারিয়ে যাচ্ছিলাম, যে পার্বত্য কাব্য সাহিত্য একটা পরিবার। পার্বত্য কাব্যে সাহিত্য আলোচনা হয়। সাহিত্যকে আগিয়ে নিয়ে চলার জন্য শুধু রেজা ভাই না, প্রত্যেকজন মডারেটর যারা যারা রয়েছেন, অ্যাডমিন যারা যারা রয়েছেন, তারা প্রত্যেকে নিরলস পরিশ্রম করেন এই গ্রুপটাকে তুলে ধরার জন্য। এবং আমি যতজন অ্যাডমিন রয়েছেন এবং যতজন পরিচালন মণ্ডলীতে আছেন, তাদের বেশিরভাগকেই আমি চিনি এবং তাদের পরিশ্রমের ফল আমি দেখি। কিন্তু আমি ক্ষমা চাইছি, আমি দীর্ঘদিন এই গ্রুপের থেকে, কেন কবিতার থেকেই দূরে ছিলাম, যার জন্য আমি ঢুকতে পারিনি বা আমি কোনো মন্তব্য করতে পারিনি, যার ফলে আমার বলাটা হয়তো সাজে না। কিন্তু যারা কবিতাকে ভালোবাসেন, তারা কবিতার পেছনে আরও সময় দিন, কবিতাকে ভালোবাসুন, কবিতাকে তুলে ধরুন এবং একে অন্যকে উৎসাহিত করুন ভালো কবিতা লিখতে, ভালো সাহিত্যের একটা কিছুর মধ্য দিয়ে নিজেকে তুলে ধরতে, প্রকাশ করতে। এবং আমি পার্বত্য কাব্যকে অনুরোধ করব যে আপনারা নতুন নতুন পরিকল্পনা করুন, যাতে একদম একদম রেজা ভাই, অবশ্যই অবশ্যই পার্বত্য কাব্যের সম্মিলিত প্রচেষ্টার একটা ফল। এবং আমি জানি যে এই পার্বত্য কাব্যের পেছনে অনেক পরিশ্রম কাজ করে, অনেক পরিশ্রম কাজ করে। এবং এই পার্বত্য কাব্যের একটা মেইন বিষয়, সেটা হচ্ছে সাহিত্যকে উৎসাহ দেওয়া। এবং আমি আবার এখানে লাইভে এসে বলতে চাই, প্লিজ পাশে আসুন, সাহিত্যকে বাঁচান। বিকজ সাহিত্যই পারে একটা ভালো সমাজ উপহার দিতে, সাহিত্যই পারে একটা মানুষ হিসাবে একটা প্রকৃত মানুষ গড়ে তুলতে।
এবং সাহিত্যই পারে হৃদয়কে উদার করতে। আপনারা একে অন্যকে বুঝতে পারবেন যখন আপনারা সাহিত্য চর্চা করতে পারবেন, কারণ সাহিত্য হৃদয়ের যে একটা আমরা যে গণ্ডি বেঁধে রাখি, নিজেকে স্বার্থপরের মতো করে রাখি, সেই জায়গাগুলো কিন্তু কবিতার আমেজ, কবিতার রিদম, কবিতার সুর, কবিতার ভালোবাসাগুলো খুলে দেয়। আমি জানি না আমি অনেক দ্রুত বলছি কিনা, যদি দ্রুত বলি আমাকে বলবেন। আমি আসল কথা, আমি অনেক আবেগ ঘনভাবেই বলছি যে কবিতাই পারে একটা মানুষকে মানুষ করে তুলতে। এবং এই রেজা ভাই অক্লান্তভাবে দীর্ঘ বছর ধরে এই কবিতাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, কবিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং বাকিরাও করছেন। আমি জানি দীর্ঘদিন শিমলি দিদিও ছিলেন পরিচালন মণ্ডলীতে এবং উনি প্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন। নিরলস পরিশ্রম করেছেন, নিরলস পরিশ্রম ওনার আমি পার্সোনালি দেখেছি ওনার পরিশ্রম করা। এবং উনিও একজন সাহিত্য অনুরাগী মানুষ এবং উনি সাহিত্যকে ভালোবাসে। আজ উনি হয়তো অন্য একটা দায়িত্ব এবং কবিতারই একটা আলাদা স্তরে একটা দায়িত্ব উনি পালন করছেন, আলাদাভাবে অর্গানাইজ করেছেন এবং উনি সেই দিকে, কিন্তু তবুও ওনার এই পুরনো গ্রুপের প্রতি ওনার দায়িত্ববোধ, ওনার কি বলবো উপস্থিতি সত্যি অনেকভাবে উৎসাহ দেয় যে উনি কবিতাকে ভালোবাসেন এবং ওনার রুটটাকে উনি অনেক বেশি ভালোবাসেন। ধন্যবাদ দিদি, তোমার উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ, তোমার এই নিরলস ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। আমি বলতে চাই যে একবার আমরা পার্বত্য কাব্যেরই লাইভ অনুষ্ঠান করেছিলাম, যখন শিমলিদি, নিলয় দাদা এবং ওনাদের ছেলে এসেছিলেন কলকাতাতে। আমি ছিলাম, আরও অনেকে ছিল। আমরা গেছিলাম একটা হোটেলে, মিট করেছিলাম। তখন দিদি অনেক কিছু করেছিল আর আমাকে প্লেট ভর্তি করে এত দিচ্ছিল, মানে তখন বিরিয়ানি আইটেম হয়েছিল এবং আমি বিরিয়ানি খুব পছন্দ করি। তো উনি অনেক মানে আমার তখন আমি খুব আপ্লুত হয়ে গেছিলাম, কারণ ওই প্রথম আমি শিমলিদির সাথে দেখা করেছিলাম এবং এরকম একটা ভালোবাসা পেয়ে এই মানুষটার থেকে আমি সারপ্রাইজড হয়ে গেলাম। কী করে, আমাকে তো চেনে না, আমাকে তো জানে না, কিন্তু এই যে নিজের ভাইয়ের মতন করে আদর যত্ন করে খাওয়ানো, এটা আমার কাছে অনেক জায়গা রাখে। তো যাই হোক, আমি যখন সময় পেয়েছি তো আমি আমার নেক্সট কবিতাতে যেতে চাই, কারণ আমি আজকে অনেক খুশি। আচ্ছা, আমার একটু অন্যরকম কবিতা, এটা একটু আবার বলি, এটা একটু কি বলবো ডার্ক লেয়ারের কবিতা, একটু অন্ধকারময় জগতে এবং অন্ধকারময় সময়ের মধ্য দিয়ে যখন আমি যাচ্ছিলাম সেই সময়কার কবিতা। খুব আসো এসেই আমাকে শিমলিদি এসে আমাকে কিন্তু ফোনটা করবে এবং আমি যাব, অবশ্যই যাব। আমিও অপেক্ষায় রইলাম অধীর আগ্রহে তোমাদের আসার। আমার নেক্সট কবিতাটার নাম হচ্ছে আড়াল কাঁদে। এই মরা একটু নেশা করবি, মাদলি কবজ গলায় পড়বি, পচা গলা সভ্যতার আছে স্বপ্ন পুরাবি, চর্চিত কচুরি পানা অগ্রগতির বিষ্ঠা, সুলভ মৃত্যু কারখানা, সময়ের উড়ন্ত ফানুস মানের ভোগে হুঁশের বলি, চারপাশে মরার খোলে, মুখোশের শূন্যে কুল, স্খলিত জীবন দলিত বল। শেষ। স্খলিত জীবন দলিত বল, এটা আমার তদানন্তর সময়ের যে পরিবেশের মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি, সেই সিস্টেমের প্রতি আমার একটা প্রতিবাদ, এবং সেই প্রতিবাদ থেকে আমার এই কবিতাটা লেখা। তো আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের। তো আমি যেটাই বলছি যে আপনারা অনেক বেশি সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে পার্বত্য কাব্যের পাশে দাঁড়ান এবং পার্বত্য কাব্যকে আরও কিভাবে উন্নত করা যায়, সাহিত্যকে কিভাবে উন্নত করা যায়, সাহিত্যের মার্জিনকে আরও কিভাবে শক্তপোক্ত করা যায়, সেটার দিকে ভাবুন। গত মাসের 28 তারিখ গিয়েছিলাম একদিনের জন্য ভাই, কাউকে জানাইনি। আবার ডিসেম্বরে আসবো 2 দিনের জন্য, এরপর ফেব্রুয়ারিতে আসবো 3 দিনের জন্য। আচ্ছা জানা রইল, তো আসবো অবশ্যই।
রেজা ভাই আপনি কলকাতায় কবে আসবেন? আমি আপনাকে বলছি, আমি বলছি আপনি কবে আসবেন? আপনি চলে আসুন, অনেক দিনই তো বলছিলেন আসবেন আসবেন আসবেন, এবার আসুন। তো আমার কাছে আর ঠিক কতক্ষণ সময় আছে রেজা ভাই একটু যদি বলেন। রোকসানা হামিদা লিখছেন, দিদি লিখছেন যে তোমার আবৃত্তির কাছে বাচিক ও হার মানবে, এত দুর্দান্ত আবৃত্তি তোমার কণ্ঠে, উফ, লা জবাব। ধন্যবাদ রোকসানা দিদি, এত কমেন্ট, এত মন্তব্য সত্যি আমার অনেক বেশি প্রাপ্তি, অনেক বেশি প্রাপ্তি। ধন্যবাদ, আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আমি আমার নেক্সট আচ্ছা আচ্ছা, হ্যাঁ জীবনদি, তুমি তো বিগত 1.5 বছর ধরে আসছো, আর আমি বিগত 1.5 বছর ধরে যাচ্ছি তোমার হাতের কাচ্চি খেতে, বিকজ জেবুন্দির ওপর আমার একটা অনেক বড় অভিমান আছে। জেবুন্দি রেজা ভাইকে খাইয়েছে, জেবুন্দি কাসেম ভাইকে খাইয়েছে, আরও অনেককে খাইয়েছে, বাট আমাকে জেবুন্দি নিজের হাতে রান্না করে খাওয়ায়নি, সেজন্য আমার একটা অভিমানের জায়গা আছে। এবং আমি মাঝে মাঝে মজা করে বলি জেবুন্দিকে যে তোমার প্রত্যেকটা খাওয়ার পোস্ট যখন দেখি, আমি সেই খাওয়ার পোস্টের ছবি তুলে রাখি, কারণ আমি দেখাবো যে এই বিষয়গুলো আমি গেলে, যেদিন আমি যাব সেদিন আমাকে এই বিষয়গুলো রান্না করে খাওয়াতে হবে। একদিন আমাকে মজা করে বলেছিল জেবুন্দি যে আমি তোমার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো, আমি রেস্টুরেন্টে খাবো না, তোমার হাতের রান্না খাবো। তো যাই হোক, আমি আমার নেক্সট কবিতাটাতে যাই। আচ্ছা, শায়লা আপু বলছে 10 মিনিট আছে, ঠিক আছে, আমাকে একদম আগে একটু বলে দেবেন যে শেষ করার জন্য, ঠিক আছে? আমি 10 মিনিটে চেষ্টা করছি আর একটা 2টো কবিতা পড়ার, কারণ আমি কবিতা পড়তে চাই। আমার নেক্সট কবিতাটা নাম হচ্ছে বিষের থলি। এক বস্তা সংস্কার চেতনপুরে, গলিত বোধের পচনতন্ত্রে বিষ্ঠা, অন্ধত্ব চক্ষু অমলিন পর্দা ঢাকা, আসো তুমি আমি মিলে চুষি মানব ব্লাডার, রক্ত নাকি মিঠা পানি, বিবেক ছত্রাকের মৃত রেনেসা, মানহুস মৃত, চুপ চুপ ভোগ চিবাচ্ছে আস্ত সভ্যতা, নীরব মানব সভ্যতা, মানব রোজ নামচা। আমার আরও একটা কবিতা শেষ হলো। আমি কমেন্ট চাই, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, খারাপ লাগছে, দুর্বোধ্য লাগছে, ভালো লাগছে না, খালি নেগেটিভ লেয়ারের কবিতা? কি করব, আমি বাস্তববাদী কবি, আমি যে সিচুয়েশানে থাকি আমি সেই সিচুয়েশান নিয়ে লিখতে পারি। আমার অলিক কল্পনা একটু কম আসে, আমি কাটার মধ্যে শুয়ে থেকে গোলাপের সুবাস পাই না, যার জন্য হয়তো আমার একটু লিখতে অসুবিধা হয়। কিন্তু আপনাদের আশীর্বাদ থাকলে, ঈশ্বর চাইলে অবশ্যই একদিন প্রেমের কোমল সেই গোলাপের পাপড়ি এবং সুবাসের মতন কবিতাও আমি লিখতে পারবো, আমি আশা করি। তো আমার নেক্সট আরেকটা কবিতা যেটা আমি পড়তে চাই, যেটা আমার খুব প্রিয় একটা কবিতা। আচ্ছা, আমি একটু পড়ি, হ্যাঁ, এটা একটু আচ্ছা, তোমাকে বিরিয়ানির হাঁড়িতে বসিয়ে দেবো যা, কিন্তু বিরিয়ানির হাঁড়িটা তোমাকে পুরোটা রান্না করতে হবে, তোমার হাতের টেস্টি রান্না। ভালো লাগছে দাদা কবিতা ও কণ্ঠ আপনার, ধন্যবাদ রেজা ভাই আপনাকে। আমি আমার নেক্সট কবিতাতে যাই, আমার হাতে সময় খুব কম। পাগলামির 5 পা, পাগলামির 5 পা, যুগান্তর খুঁজছে ফাঁকা গলির শুনশান ঠিকানা, পকেটের খুচরো পয়সা লড়ছে খিদের ময়দানে, হাহাকার শুনছে মাল্টিপ্লেক্স অডিটোরিয়াম, রং করা সভ্যতা বেঁচে আছে স্বপ্নের আলেয়া ছুঁয়ে, রং করা সভ্যতা বেঁচে আছে স্বপ্নের আলেয়া ছুঁয়ে। একটা বিড়ির আগুন জানে কতটা মিথ্যের শরীর ছুঁয়ে থাকে নামি নিকোটিন, একটা বিড়ির আগুন জানে কতটা মিথ্যের শরীর ছুঁয়ে থাকে নামি নিকোটিন। ধোঁয়া খোঁজে বাতাসের নীরবতা, জলের ওপর হেঁটে কখনো পৃথিবীকে চিনেছ নিশিকা, সৃষ্টির ওপারে স্রষ্টার কান্না শিখেছ তোমার মলাট আটা খাতায়,
জলের ওপর হেঁটে কখনো পৃথিবীকে চিনেছ নিশিকা? সৃষ্টির ওপারে স্রষ্টার কান্না লিখেছ তোমার ওই মলা টাটা খাতায়? দিনের শেষে জেনেছ শূন্য মাঝে নতুন শুরুর অভিপ্রায়? না না, চলি বস্তা পচা অনুভবে গা গুলোয় আমার, তাই শেষ ট্রেনে ছোলা সেদ্ধ খাবো না। কিছু প্রশ্ন না থাকলে প্রেম জবে না। বাড়ির পথে উল্টো পায়ে হাঁটব। বিপরীতে আকর্ষণ দিতে পারে আবিষ্কারের মূল্য। বিপরীতে আকর্ষণ দিতে পারে আবিষ্কারের মূল্য। হাতঘড়িটা বাজছে সময় বৃদ্ধ হচ্ছে বলে। হাতঘড়িটা কাঁদছে সময় বৃদ্ধ হচ্ছে বলে। পোস্টারে লেখা গণতন্ত্র ছুটছে, ভাবছি মৃত্যু খোঁজে জীবনের ডেলেমা। পোস্টারে লেখা গণতন্ত্র ছুটছে, ভাবছি মৃত্যু খোঁজে জীবনের ডেলেমা। দরজা খুলে দেখি আমি দাঁড়িয়ে, প্রশ্ন মাখা শরীর উত্তর চাইছে। ধপ করে আলো নিভে গেল। ফাইল ক্লোজড। পাগলামির 5 পা। পাগলামির 5 পা। হেডলাইন পাগলামির 5 পা। আমার এই কবিতাটা আমার অনেক পছন্দের, বা অসাধারণ লেখার, অসাধারণ পাঠে অভিভূত হচ্ছি। ধন্যবাদ শিমলি দিদি, অসাধারণ কবিতা, কথা, সুন্দর দাদা। ধন্যবাদ আমজাদ ভাই। শায়লা আপু লিখছেন, লিখতে পারি না কবিতা, আমি অতি নগণ্য, তোমার কবিতা পড়েও শুনে নিজেকে করি ধন্য। আমি আপ্লুত, আমিও লিখতে পারি না কবিতা। কবিতা আমার লেখা আসে না, তাই আপনারা ভালোবাসছেন, আপনারা কবিতা লিখতে আমাকে উৎসাহ দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ দিতে চাই। বাকিদের কেমন লাগলো আমি মন্তব্য চাই। আমি মন্তব্য পাচ্ছি না, লোকও কমতে যাচ্ছে, হয়তো সময় চলে যাচ্ছে। দুর্দান্ত সন্দীপের সব কিছুই দুর্দান্ত, ভালো। খারাপ শব্দটা তোমার সাথে যায় না ভাই। আচ্ছা, আমি খারাপ হয়তো কোনো ওয়ার্ড, আচ্ছা, ধন্যবাদ দিদি। রোকসানা দি আমাকে অনেক ভালোবাসেন বলে খালি আমার প্রশংসাই করে। রোকসানা দি লিখেছেন, আজকের লাইভ থেকে সরতেই পারছি না, বাকরুদ্ধ করে দিচ্ছে তোমার কথা, কবিতা, হাসি, উপস্থাপনা। এমন একটি প্রাণবন্ত লাইভ একমাত্র তুমি পারো উপহার দিতে। আমার পার্বত্য কাব্য পরিবার তোমায় নিয়ে প্রাউড ফিল করি। থ্যাংক ইউ। ঈশ্বরের গৌরব হোক। আমি সত্যি ধন্য। আমি ধন্যবাদ দিতে চাই যে আমার ভালোবাসায়, আমাকে এতটা ভালোবাসার জন্য। আচ্ছা, তত্তর করে বোধহয় সময় চলে যাচ্ছে। আমি লাস্ট একটা কবিতা, যেটা কবিতা কিন্তু একটা গল্প বলার চেষ্টা করেছি কবিতার মাধ্যমে। সো প্লিজ আমাকে এইটা বলার সময় দিন, তারপরে আমি অনুষ্ঠানটা শেষ করব। আশা করি আমার সময়টাও ফুরিয়ে এসেছে এবং সময় আমি অতিক্রম করে গেছি 15 মিনিট। আমার নেক্সট কবিতাটা হচ্ছে শেষ অঙ্ক। ছুটে চলেছি দিগন্ত শূন্য সমতলে, করটি জুড়ে পোড়া শব্দের ছাই। রোজ গায়ে ঘষে মেজে ফেলেছি বাঁচার দায়। নিঃশ্বাস শুনতে পাচ্ছে আয়তনের জড়তা, আলোর গতিপথে আস্তরণ, মলিন পথ জুড়ে অবসাদ। সেদিন আস্তিনে ছিল প্রতিবাদের ছাপ, এখন তা কলের যন্ত্রে মোবিল মুছতে ব্যবহৃত কাপড়ের টুকরো। সেদিন আস্তিনে ছিল প্রতিবাদের ছাপ, এখন কলের যন্ত্রে মোবিল মুছতে ব্যবহৃত কাপড়ের টুকরো। দিন শেষে খিদে নেবায় খুচরো দরে কেনা মোটা চালের ফ্যান ভাত। কলেজ শেষে আন্দোলন, দেওয়ালে লেখা স্লোগান, সবটা গণতান্ত্রিক জাগরণের নষ্ট ইতিহাস। রোজ রাতে অন্ধকার গলি হিসাব চায় স্বপ্ন হত্যার। রোজ রাতে অন্ধকার গলি হিসাব চায় স্বপ্ন হত্যার।
মুখ লুকিয়ে ওপারে পালাই, ফুটপাত জুড়ে খুঁজছি সেই অংশ যা এখনো কেউ মারিয়ে দেয়নি। হঠাৎ একটা বাচ্চা ছুটে আসে, সঙ্গে নিয়ে আসে রক্ত মাখা শৈশব। স্বাধীন ভারত ওকে মুক্তি দিতে পারেনি, স্বাধীন ভারত ওকে মুক্তি দিতে পারেনি। ছুটে অনেক দূর একটা মরার পাশে বসলাম, জড়িয়ে নিলাম ওকে। ঠান্ডা শরীর জুড়ে খুঁজলাম প্রতিবাদ মিছিলের চিরকুট। পেলাম সাদা কাপড়ে ঢাকা লাশ। সোহাগী ঠিক বলতো, তোমার মৃত্যুতে কবর হাসবে না। ওকে আদর্শ কি বোঝাতে পারেনি। রেল লাইনে পড়েছিল কাটা শরীর নিয়ে। ওর লাশের কাছে দাঁড়িয়ে ভেবেছি, ওকে আরো কাছে যদি রাখতাম, স্লোগান দিতাম, মরা শরীরে গণতন্ত্রের বারুদ যদি গুজে দিতাম, আগুনে লিখতাম শেষ অঙ্ক, আগুনে লিখতাম শেষ অঙ্ক, আগুনে লিখতাম শেষ অঙ্ক। লেখাটা আমার হৃদয়ের অনেক কাছের। আমার গ্রুপে, আমার পরিবারে, তাই আমি কবিতাটা পাঠ করলাম। আপনারা যদি একটু মন্তব্য দেন যে কেমন লাগলো আপনাদের কবিতাটা, আমি সত্যি অনেক বেশি খুশি হব, কারণ আমার সময় শেষ। বাকরুদ্ধ হচ্ছি। ধন্যবাদ শিমলি দিদি। আর বাকিরা কোথায়? রোকসানা দিদি, আপনার কেমন লাগলো? আমি একটু লাস্ট আপনাদের কমেন্ট পড়ে আমি বিদায় নেব। আমার সময়, নির্ধারিত সময় আমার শেষ। আচ্ছা, কিছু কমেন্ট হয়তো। বাহ, চমৎকার উপস্থাপনা কবি, ধন্যবাদ আপনাকে। আর কত মন্তব্য করবো ভাই, মন্তব্য করতে করতে আমার আঙুল ব্যথা হয়ে গেছে। এত সুন্দর আলোচনা আর এত সুন্দর পাঠ যে আমার মন্তব্য ফিকে পড়ে যাচ্ছে। না দিদি, এরকম না, তোমাদের মন্তব্য আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়, আমাকে সবসময় শক্তি দেয়। রিজা ভাই কিছু একটা লিখেছে, আজকের লাইভ থেকে সত্যি আজ লাইভ থেকে সরতেই পারছি না। বা আচ্ছা, রুকসানা দারুণ পড়েছেন বস, লেখাটাও চমৎকার ছিল, ধন্যবাদ। তো আমি আমার অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। রেজা ভাই, আমার সময় বোধহয় শেষ, তাই তো? একটু যদি জানান রেজা ভাই, আমার সময় শেষ। ইয়েস, আমার সময় প্রায় শেষের দিকে। তো আজকের মতন আপনাদের সবাইকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, ছেড়ে যাবও না ইনফ্যাক্ট, কিন্তু সময়ের কাছে তো আমরা দায়বদ্ধ। তো সময় অনেকটাই হয়েছে, সদস্য সংখ্যাও অনেক কমে গেছে, 6 জন আছে। তো আমি সবাইকে শুভরাত্রি বলতে চাই, এবং আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিতায় থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থাকুন। নমস্কার, আবার খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ।